আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড এই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করেছি। শীতকালে পিঠার আয়োজন করব না তা কি করে হয়। পিঠা বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়ো, নারকেল আর গুড় নিয়েছি। তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 2 কাপের থেকে বেশি পানি দিয়ে দিলাম। আজকে খুবই মজার এবং ঐতিহ্যবাহী একটা পিঠা বানাবো, সেটা হচ্ছে মেরা পিঠা। আমরা তো আমাদের চাঁদপুরের ভাষায় বলি সাইনা পিঠা। অঞ্চল ভেদে এই পিঠার নামটা এক এক রকমের হয়ে থাকে। তো আপনাদের অঞ্চলে কি নামে চেনেন এই পিঠাটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ। আমি প্রথমে পানি দিয়েছিলাম, তারপর গুড় দিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা ফুটে গিয়েছে এবং গুড়টাও গলে গিয়েছে। গুড়টা জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। গুড়টা গলে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো আর নারকেল কুচি, আমি দুইটাই দিয়ে দিচ্ছি। এই পিঠাতে নারকেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে অসম্ভব মজা লাগে এই পিঠাটা। শীতের সিজনে পিঠা খাওয়ার যে একটা আনন্দ, সেটা আসলে অন্য সময় পাওয়া যায় না। শীতকালের সবচেয়ে মজার খাবার কি, এই প্রশ্ন যদি সবাইকে করা হয়, তবে আমার ধারণা বেশিরভাগ মানুষের উত্তর হবে পিঠা। পিঠা আমাদের জাতীয় ঐতিহ্যের একটা অংশ। শীতের আগমন ঘটলে সবার মনে পড়ে যায় শীতের পিঠার কথা। পিঠা ছাড়া যেন বাংলার শীত পরিপূর্ণ হয় না। শীত ও পিঠা একে অপরের সঙ্গে পুরনো দিনের সম্পর্ক। গুড়ের পানির মধ্যে আমি নারকেল দিয়েছিলাম, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো, তারপর আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে চালের গুঁড়োটা আমি সিদ্ধ করে নিব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ডোটা রেডি করে নিব। এই পিঠাটা প্রায় 2-3 বছরের বেশি হবে আমার খাওয়া হয়নি। তো পিঠাটা খেতে ইচ্ছে করতেছিল, তাই আম্মুকে জিজ্ঞেস করলাম যে আম্মু কিভাবে এই পিঠাটা বানায়। তো আম্মু বলে দিয়েছে কিভাবে বানাতে হয়। আর ইউটিউব তো আছে, ইউটিউব থেকেও আমি দেখেছি। তো সেই অনুযায়ী আমি বানিয়ে নিচ্ছি পিঠাটা। পিঠার ডোটা আমি রেডি করে নিয়েছি, এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর এটা গরম অবস্থাতেই কিন্তু মথে নিতে হবে, এতে করে পিঠাটা অনেক সুন্দর হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না। ডোটা ঠান্ডা করে নেওয়া যাবে না। গরম অবস্থাতেই আমি একটা গ্লাসের সাহায্যে পিঠার ডোটা আমি মথে নিব। পিঠা বানাচ্ছিলাম আর তার মধ্যেই হচ্ছে ছোটবেলার কথা মনে পড়ে গেল। নভেম্বরের শেষের দিকে বার্ষিক পরীক্ষা শেষ হলেই কিন্তু স্কুল ছুটি হয়ে যেত। তো স্কুল ছুটি হলে আমরা চলে যেতাম নানুর বাড়ি বেড়াতে। আমার নানু, মামি, খালা আমাদের দেখলেই হচ্ছে পিঠার আয়োজন শুরু করে দিত। আমার নানার বাড়িতে একটা ঢেঁকি ছিল, তো সেই ঢেঁকিতে চাল গুঁড়ো করা হতো, তারপরে বাজার থেকে গুড় নিয়ে আসা হতো। তারপর চিতই পিঠা, ভাপা পিঠা, তারপরে এরকম এই তো ছাইনা পিঠা, এগুলো বানানো হতো। আরও অনেক রকমের পিঠা বানাতো, অনেক ভালো লাগতো। তো আমিও সেরকম করেই পিঠাগুলো আজকে বানাচ্ছি। জানি না, প্রথমবার ট্রাই করছি কীরকম হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি ডোটা কিন্তু খুব ভালো করে মসৃণ করে মথে নিয়েছি। এরপর একটা একটা করে আমি পিঠা বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু এভাবে করে হাত দিয়েও বানাতে পারেন, আবার হাত দিয়ে না বানাতে চাইলে এভাবে করে প্লেটের মধ্যে ডোটা দিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু পিঠা খুব সুন্দরভাবে হয়ে যাবে। খুবই সহজে পিঠা বানানো। এই পিঠাগুলো আমি যখন বানাচ্ছিলাম তখন আমার অনেক বেশি ভালো লাগছিল এবং ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল যে খালা, তারপর আমার ফুপুরা অনেক সুন্দর করে এই পিঠাগুলো বানাতো এবং এই পিঠাগুলো যে এত মজা লাগতো কি বলবো। তো এই তো আমি কিন্তু এক এক করে সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। তো জানি না কেমন হয়েছে পিঠাগুলো, আপনারা ট্রাই করে দেখতে পারেন। পিঠাগুলো কিন্তু অনেক মজার হয়। পিঠাগুলা বানিয়ে নেওয়ার পর এখন পিঠাগুলা ভাপ দেওয়ার পালা। তাই আমি হাঁড়িতে পানি দিয়েছি, পানিটা বলক আসার পর আমি এখানে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে পিঠাগুলা দিয়ে দিব। বাংলাদেশে বিকেল হলেই দেখা যায় যে রাস্তার পাশে কত রকমের যে পিঠার দোকান বসে। শীতকালেই এই দোকানগুলো বেশি চোখে পড়ে। আমরা যারা প্রবাসে থাকি, আমরা কোথায় পাবো এরকম পিঠা? তো নিজেদেরই বানিয়ে খেতে হবে। খেতে ইচ্ছে করলে নিজেদেরই বানাতে হবে এবং খেতে হবে। তো যাই হোক, আমি কিন্তু পিঠাগুলা সুন্দর করে ভাপ দিয়ে নিয়েছি। আর পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি একটা টুথপিক ইউজ করেছি। পিঠাগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলা নামিয়ে ফেলবো। আর এখান থেকে কিন্তু অলরেডি অনেকগুলা খাওয়া হয়ে গিয়েছে আর পাশের বাসার ভাবিদেরকেও দেওয়া হয়েছে। তো এই তো আমি বাকি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি।
এই পিঠাটা গরম গরম খেতেও ভালো লাগে, আর সবচেয়ে বেশি ভালো লাগে এই পিঠাটা যখন আপনি বিকেলবেলা বানাবেন এবং তারপর দিন সকালবেলা খাবেন, তখন কিন্তু এই পিঠাটার স্বাদ অনেক বেড়ে যায়। আর আমি আপনাদেরকে গরম গরম একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত নরম তুলতুলে হয়েছে। তো এই তো আমি একটু দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে তারপর দিন সকালবেলায় আমি দেখাচ্ছি আপনাদের পিঠা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর পরদিন সকালবেলায় পিঠাটা খেতে কিন্তু আমার কাছে দারুণ লেগেছে, আর পিঠাটা কিন্তু এখন পর্যন্ত অনেকটাই সফট আছে। এই পিঠাটা খাওয়ার পর আমার মনে হচ্ছিল যেন আমি আমার খালা আর ফুপুদের হাতের বানানো পিঠাই খাচ্ছি, এত ভালো লেগেছিল আমার। তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এদিকে আমরা মাগরিবের পর একটু বের হয়েছিলাম টুকিটাকি কিছু শীতের শপিং করার জন্য। আমরা প্রথমে চলে এসেছি মার্ক অ্যান্ড সেভে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এবং খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনি আপনাদের বাচ্চাদের নিজেদের জন্য খুবই সুন্দর সুন্দর ড্রেস নিতে পারেন। এখানে আসার পর তো দেখলাম বাচ্চাদের বড়দের সবারই খুবই সুন্দর সুন্দর শীতের কালেকশন এসেছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল, আর আমার হাজব্যান্ডও ধরে ধরে দেখতেছিল। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। এই শপিং মলটা কিন্তু বিশাল বড়। আমরা সেকেন্ড ফ্লোরে এসেছি। এখানে কিন্তু বড় থেকে ছোট সবার কাপড় রয়েছে, সব ধরনের কাপড় রয়েছে এবং কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইসে ছিল। আমি শপিং মলে আসলে আমি এই বেবিদের ড্রেসগুলো দেখি আমার কাছে এত বেশি ভালো লাগে, এত কিউট লাগে, কি বলবো। বেবিদের ড্রেসগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, অনেক কিউট হয় বেবিদের ড্রেসগুলো। তো এখানে কানটুপি, তারপরে জ্যাকেট, আরও অনেক রকমের কাপড় ছিল বাচ্চাদের বড়দের সবার। আর এই কাপড়গুলো দেখেন এত কিউট, কি বলবো। এটার সাথে আবার কি ছোট ছোট জুতা, তারপরে ক্যাপ এগুলা ছিল। এগুলা দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এগুলো হচ্ছে ছেলে বাবুদের জন্য। জীবনে সুখী হওয়ার জন্য একটা টিপস আপনাদেরকে বলে দিই, কখনো কারো কোনো ভালো মুহূর্ত, ভালো সময়, ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া দেখে মনের মধ্যে কষ্ট আনবেন না। সব সময় সেই মানুষটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনাকে আরও ভালো রাখেন, আর সেই দোয়াটাই কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দিবেন। তাই কোনো জিনিস নিয়ে কিন্তু আফসোস করা যাবে না। সব ক্ষেত্রে সব সময় আলহামদুলিল্লাহ বলবেন। কে কি পড়লো, কে কি খেলো, কে কোথায় গেল, কার স্বামী ডায়মন্ডের নেকলেস উপহার দিল, কে আইফোন 16 প্রো ম্যাক্স কিনলো, এগুলো নিয়ে আফসোস করা যাবে না। কারণ এই আফসোস থেকে কিন্তু সংসারে অশান্তি হয়, সংসারে ঝগড়া হয়। সো এগুলা থেকে বিরত থাকবেন। হয়তো তার কষ্টগুলো আইফোন 16 প্রো দিয়ে ভোলার চেষ্টা করছে। কথায় আছে না, নদীর এপারেতে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আসলেই এই কথাটা একদম বাস্তব। আমরা দূর থেকে অনেককেই অনেক সুখী মনে করি, অনেক পারফেক্ট মনে করি, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা উল্টো হয়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। অনেকের কাছে এই কথাগুলো ভালো নাও লাগতে পারে, তো ভালো না লাগলে প্লিজ ইগনোর করবেন আর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি আরেকটা শপিং মলে চলে এসেছি। এটা হচ্ছে রামিজ শপিং সেন্টার। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শীতের কালেকশন রয়েছে, আমি দেখে তো পুরো অবাক হয়ে গিয়েছি। এগুলা গত বছরও ছিল, বাট গত বছরের তুলনায় এই বছরে আরও অনেক বেশি সুন্দর সুন্দর কালেকশন এসেছে, অনেক বেশি ভালো লেগেছে। এগুলা শল টাইপের যেই শীতের কালেকশনগুলো, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ওমানে গত বছরের তুলনায় এবছর ভালোই ঠান্ডা পড়েছে। তো আমরা দুজন এসেছি, যদি কোনো কিছু ভালো লাগে তাহলে নিয়ে নিব। আমার হাজব্যান্ড বলেই দিয়েছে যে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা নিয়ে নিবা। তো আমি দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে, তো সব কিছুই ভালো লেগেছে, বাট বেশি যেটা ভালো লাগবে সেটাই নিব। এখানে আমি ওভারকোট দেখতেছিলাম, এই ওভারকোটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কালারটাও অনেক সুন্দর ছিল। তো আমি আবার একটু প্রাইস দেখতেছিলাম, এটার প্রাইস ছিল 13 রিয়াল। তো সেটা একটু দেখতেছিলাম, বাট প্রাইসটা অনেক বেশি ছিল। তো যাই হোক, আরও অনেক কালেকশন এখানে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর কালেকশন। আমি আমার কালেকশনগুলো দেখছি আর আমার হাজব্যান্ড গিয়েছে ওনার কি কালেকশন এসেছে ছেলেদের সেটাই দেখতে। আর এই তো দেখতেই পাচ্ছেন
আর এখানকার যে কাপড়গুলা, আমি কাপড়ের কোয়ালিটি বলবো অনেক বেশি ভালো। আর এই যে এই কাপড়গুলা কারা পরে আমার জানা নেই। এখানে এই মোটা মোটা কাপড়গুলা পরার কোনো মানে হয় না, কারণ এত বেশি ঠান্ডা পড়ে না। এইগুলা এত মোটা মোটা, এগুলা পরলেই কেমন লাগবে মানুষকে দেখতে। তো প্রতি বছরই এই কাপড়গুলো এখানে থাকে। আর এখন চলে আসলাম যে শলগুলা দেখতে। এই শলগুলা যে এত সুন্দর আর কাপড়টা এত সফট, শলের কাপড়টা এত সফট ছিল, দামটা একটু কম ছিল, অনেক সুন্দর ছিল। আমি একটু দেখতেছিলাম। আমি তো শল পরি না, বাট এগুলা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, কালারফুল ছিল। আর কাপড়টাও বললাম যে অনেক সফট ম্যাটেরিয়ালে ছিল, অনেক ভালো লাগছিল। অনেক অনেক কালেকশন ছিল এখানে। আমার হাজব্যান্ড এখন আমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে এখানে। তো আমাকে বলল যে এখানে দেখো, এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর, তুমি একটু ট্রায়াল দিয়ে দেখো তোমাকে কেমন লাগে। তো এই তো আমি পিঙ্ক কালারটা নিয়েছি, আর ওই টিয়া কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। তো পিঙ্ক কালার আমার অলওয়েজই ভালো লাগে, তো সেটাই নিয়ে নিলাম। তো এখন ট্রায়াল দিয়ে দেখবো যে আসলে এটা কেমন লাগে। আর এগুলা দেখতে ভালোই লাগতেছিল পরার পর, আর ডিজাইনটাও বেশ ইউনিক ছিল। তো আমার কাছেও ভালো লেগেছে মোটামুটি। তো এই তো দেখতেছিলাম, এগুলা আবার উপরে পরলে ভালোই লাগবে হয়তো বা। আমার হাজব্যান্ডের কাছে এটা অনেক বেশি ভালো লেগেছিল, তো আমাকে ফোর্স করতেছিল যে তুমি একটা এখান থেকে নিয়ে নাও। আর এগুলোর প্রাইসও কিন্তু ভালোই ছিল, 10 রিয়াল করে ছিল মেবি। আর তারপরে আমি এটা দেখতেছিলাম, এটা একদম সিম্পলের মধ্যে ছিল, এটাও মোটামুটি ভালো ছিল, বাট ওইটার তুলনায় এটা দেখতে সিম্পল লাগছিল, বাট প্রাইসটাও কিন্তু একই ছিল। তো এটাও আমি একটু পরে দেখলাম কেমন লাগে। আর এখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার এই ওভারকোটটা পছন্দ হয়েছে, তো বললো ঠিক আছে তুমি নিয়ে নাও। আমার হাজব্যান্ড আমাকে অনেক ফোর্স করতেছিল যে তুমি এটা নিয়ে নাও, তোমার যেহেতু পছন্দ হয়েছে। তা আমি বলেছি যে না, আবার যদি আসি তখন এসে আবার নিয়ে যাব। কারণ আমি নিতে চাচ্ছিলাম না, কারণ এই টাইপের ওভারকোট আমার আছে, তো তার জন্য নিচ্ছিলাম না, কারণ এত শীতের কাপড় দিয়ে কী হবে। যেহেতু শীত থাকবেই 1-2 মাস, আর এখানে তেমন ঠান্ডাও পড়তেছে না, আর আমার যেগুলো আছে সেগুলো দিয়েই আমার হয়ে যাবে। তো যাই হোক, আমরা মেয়েরা এরকমই অনেক চিন্তাভাবনা করি, শপিং করি, যেটাই করি চিন্তাভাবনা করেই করি। বিয়ের আগে এত কিছু চিন্তা করতাম না, যেটা পছন্দ হতো সেটাই কিনে নিতাম, আর এখন অনেক চিন্তাভাবনা করেই কেনাকাটা করতে হয়। তো যাই হোক, এখানে ছেলেদের যে কালেকশনগুলো সেগুলো মোটামুটি ভালোই ছিল, আর আমার হাজব্যান্ড এখান থেকে কিছু টুকটাক শপিং করেছে। তো আমার এই কালেকশনগুলো অনেক বেশি ভালো লেগেছিল। আর আপনারা যারা ওমানে আছেন, আপনারা এখানে আসতে পারেন, এসে আপনাদের পছন্দ মতো শপিং করতে পারেন, কালেকশনগুলো খুবই সুন্দর। আমি শীতে আমার জন্য নিয়েছি আমার ফেস ক্রিম আর লোশন, তো যেটা আমার বেশি প্রয়োজন ছিল সেগুলোই নিয়েছি, আর আমার হাজব্যান্ড টুকটাক শপিং করেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড আসসালামু আলাইকুম।